নমস্কার। আত্মচরিত আচার্য প্রফুল্লচন্দ্র রায়, পঞ্চদশ পরিচ্ছেদ। আজকের পাঠ পর্ব, শিরোনাম বিজ্ঞান কলেজ। 1916 সালে পূজার ছুটির পর আমি বিজ্ঞান কলেজে যোগদান করিলাম। তীক্ষ্ণ দৃষ্টি আশুতোষ মুখোপাধ্যায় দেখিলেন জ্ঞান ঘোষ, জ্ঞান মুখার্জি, মেঘনাদ সাহা, সত্যেন বসু প্রত্যেকেই যথাযোগ্য সুযোগ পাইলে বিজ্ঞান জগতে খ্যাতি লাভ করিবেন। তাহাদিগকে নতুন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক রূপে আহ্বান করা হইল, কিন্তু প্রথমেই একটা গুরুতর বাধা দেখা দিল। ঘোষ ও পালিত বৃত্তির শর্ত অনুসারে বৃত্তির আসল টাকা বা মূলধন খরচ করিবার উপায় ছিল না। শর্তে স্পষ্ট লিখিত ছিল যে ল্যাবরেটরির ইমারত, যন্ত্রপাতি ইত্যাদি এবং উহার সংস্কার ও রক্ষা করিবার ব্যয় বিশ্ববিদ্যালয়কে দিতে হইবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের অর্থের সচ্ছলতা ছিল না। রসায়ন বিভাগে আমি অজৈব রসায়নের ভার লইয়াছিলাম এবং আমার সহকর্মী অধ্যাপক প্রফুল্লচন্দ্র মিত্র জৈব রসায়নের ভার লইয়াছিলেন। যেসব যন্ত্রপাতি ছিল তাহা দিয়াই আমরা কাজ চালাইতাম, কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি ও ফিজিক্স বিভাগে কার্যত কোনো যন্ত্রপাতি ছিল না। ওইদিকে ইউরোপে যুদ্ধ চলিতেছিল বলিয়া সেখান হইতে কোনো যন্ত্রপাতি আমদানি করাও অসম্ভব ছিল। আশুতোষ মুখোপাধ্যায় বিব্রত হইয়া পড়িলেন। পরীক্ষার্থীগণের নিকট ফিয়ের টাকার উদ্বৃত্ত অংশ গত 25 বৎসর ধরিয়া জমাইয়া একটা ফান্ড করা হইয়াছিল, কিন্তু বিজ্ঞান কলেজের জন্য গৃহ নির্মাণ করিতেই তাহা ব্যয় হইয়া গেল। এ যেন তাহার উপর মাল মশলা ব্যতীত ইট তৈরি করিবার ভার পড়িল। কিন্তু আশুতোষ পশ্চাৎপদ হইবার পাত্র নহেন। তিনি জানিতে পারিলেন যে কাশিম বাজারের মহারাজা স্যার মনীন্দ্রচন্দ্র নন্দী তাহার বহরমপুরস্থিত নিজের কলেজে পদার্থবিজ্ঞায় অনার্স কোর্স খুলিবার জন্য কতগুলি মূল্যবান যন্ত্রপাতি কিনিয়াছিলেন, কিন্তু শেষে ওই প্রস্তাব পরিত্যক্ত হইয়াছে। আশুতোষের অনুরোধে মহারাজা তাহার স্বভাবসিদ্ধ ঔদার্যের সহিত সমস্ত যন্ত্রপাতি বিজ্ঞান কলেজের জন্য দান করিয়াছিলেন। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক ব্রুলো কিছু যন্ত্রপাতি ধার দিলেন। আমি নিজে সেন্ট জেভিয়ার্স কলেজ হইতে একটি কন্ডাক্টিভিটি যন্ত্র ধার লইলাম। এইরূপে সামান্য যন্ত্রপাতি লইয়া ফিজিক্স ও ফিজিক্যাল কেমিস্ট্রি দুই বিভাগ খোলা হইল। কিন্তু অধ্যাপকগণ পদে পদে বাধা অনুভব করিতে লাগিলেন। নিজেদের কোনো মৌলিক গবেষণা করাও তাহার পক্ষে কঠিন হইল। বিজ্ঞান ও সাহিত্যের ইতিহাসে দেখা গিয়াছে যে মৌলিক প্রতিভার অধিকারী কোনো ব্যক্তিকে যদি বাহিরের সাহায্য হইতে বঞ্চিত হইয়া সম্পূর্ণরূপে নিজের উপর নির্ভর করিতে হয়, তবে জ্ঞান জগতে সম্পূর্ণ নতুন জিনিস দিবার সৌভাগ্য তাহার ঘটে। জন বুনিয়ানের কোনো সাহিত্যিক শিক্ষা ও সংস্কৃতি ছিল না, কিন্তু বেডফোর্ডের কারাগারে বসিয়া তিনি তাহার অমর গ্রন্থ দ্য পিলগ্রিমস প্রোগ্রেস লিখিয়াছিলেন। নিউটনের বয়স যখন মাত্র 23 বৎসর, তখন লন্ডনে প্লেগ মহামারী হয় এবং তাহাকে বাধ্য হইয়া ট্রিনিটি কলেজ ছাড়িয়া স্বগ্রাম উলস্থর্প যাইতে হয়। সেইখানেই যন্ত্রপাতির সাহায্য ব্যতীত তিনি তাহার মধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কার করেন। বৃহৎ জিনিসের সঙ্গে অপেক্ষাকৃত ক্ষুদ্র জিনিসের তুলনা করিলে বলা যায় ঘোষের নিয়ম পশ্চাতেও এইরূপ একটা ইতিহাস আছে। ঘোষ যন্ত্রপাতির সুযোগ হইতে বঞ্চিত হইয়া বিজ্ঞান কলেজে তাহার নিজের কক্ষে ফিজিক্যাল কেমিস্ট্রির রাশিকৃত পুস্তক ও পত্রিকা লইয়া কাল কাটাইতেন। এইখানেই তিনি তাহার বিখ্যাত ঘোষের নিয়ম আবিষ্কার করেন এবং তাহা শীঘ্রই বৈজ্ঞানিক জগতের দৃষ্টি আকর্ষণ করে। মেঘনাদ সাহা এবং জ্যোতিষ সম্পর্কীয় পদার্থবিদ্যায় অসাধারণ পারদর্শিতা লাভ করিয়াছিলেন।
তাহাকেও এই দুর্দশায় পতিত হইয়াছিল। উপযুক্ত যন্ত্রপাতির অভাবে পদার্থবিদ্যা সম্বন্ধে গবেষণা করিতে না পারিয়া তিনিও খুব মনোকষ্ট ভোগ করিতেছিলেন। তৎসত্ত্বেও তিনি ফিলোজফিক্যাল ম্যাগাজিন, জার্নাল অফ ফিজিক্স, রয়্যাল সোসাইটির কার্যবিবরণী প্রভৃতিতে বহু মৌলিক প্রবন্ধ প্রকাশ করিতে থাকেন এবং অবশেষে বিখ্যাত সাহায্য ইকুয়েশন আবিষ্কার করেন। এদিকে আশুতোষ গভর্নমেন্টের নিকট হইতে বিজ্ঞান কলেজের জন্য সাহায্য লাভার্থ প্রাণপণ চেষ্টা করিতেছিলেন, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ছিল না। ব্রিটিশ ভারতে বহুদিনের একটা প্রথা ছিল, যখনই কোনো লোকহিতাকাঙ্ক্ষী মহানুভব ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য কোনো মহৎ দান করেন, গভর্নমেন্টও সরকারি তহবিল হইতে অনুরূপ দান করিয়া দাতার ইচ্ছা কার্যে পরিণত করিতে সহায়তা করেন। আমি এ স্থলে দুইটি দৃষ্টান্ত উল্লেখ করিব। পরলোকগত জে.এন. টাটার মহৎ দানের ফলে ব্যাঙ্গালোর ইনস্টিটিউট অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয়। ভারত গভর্নমেন্ট এই প্রতিষ্ঠানে বার্ষিক লক্ষাধিক টাকা সাহায্য দিয়া থাকেন, কিন্তু ভারত গভর্নমেন্টের শিক্ষানীতি যাহারা পরিচালনা করিতেন তাহারা রাজনৈতিক কারণে বিজ্ঞান কলেজের প্রতি বিরূপ হইলেন। মিস্টার শার্প, পরে হেনরি শার্প, ভারত গভর্নমেন্টের শিক্ষা বিভাগের সেক্রেটারি ছিলেন। বঙ্গ বিচ্ছেদের পর নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ স্যার ব্যামফিল্ড ফুলারের আমলে ইনি শিক্ষা বিভাগের ডিরেক্টর ছিলেন। সিরাজগঞ্জ হাই স্কুলের ছাত্রেরা বন্দে মাতরম ধ্বনি দিয়া মিস্টার শার্পের কোপ দৃষ্টিতে পড়ে। মিস্টার শার্প এবং গভর্নর স্যার ব্যামফিল্ড ফুলার সিরাজগঞ্জ স্কুলের এই বিদ্রোহী ছাত্রদেহকে শাস্তি দেওয়ার জন্য বদ্ধপরিকর হন। তাহাদের মতে উক্ত স্কুল রাজদ্রোহের আড্ডা ছিল, কিন্তু কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট শার্প ও ফুলারের হাতের পুতুল হইতে সম্মত হইলেন না। স্যার ব্যামফিল্ড ফুলার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই ঔদ্ধত্যে ক্রোধে জ্ঞানহারা হইলেন। তিনি বড়লাট লর্ড মিন্টোকে লিখিলেন যে বিশ্ববিদ্যালয়ের অবাধ্য সিন্ডিকেটকে যদি শায়েস্তা করা না হয় তবে তিনি পদত্যাগ করিবেন। লর্ড মিন্টো যদিও নিজের অনিচ্ছা সত্ত্বেও রৌদ্রদগ্ধ ব্যুরোক্রাটদের মতে সায় দিতেন, তা হইল ইংরাজ অভিজাত বংশের একটা সহজ উদারতার ভাব তার মধ্যে ছিল। তিনি সিন্ডিকেটের কাজে হস্তক্ষেপ করিতে অস্বীকৃত হইলেন এবং ফুলারের পদত্যাগ গ্রহণ করিলেন। মিস্টার শার্প এবং তাহার প্রভু ফুলার যে আঘাত পাইয়াছিলেন তাহারা ভুলিতে পারেন নাই। লর্ড হান্ডিজের আমলে মিস্টার শার্প ভারত গভর্নমেন্টের শিক্ষা বিভাগের সেক্রেটারি নিযুক্ত হন। সুতরাং এখন তিনি তাহার পূর্ব অপমানের প্রতিশোধ লইবার সুযোগ পাইলেন। মিস্টার শার্প জানিতেন যে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় আশুতোষ মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের কার্যনীতি পরিচালনা করিতেন। সুতরাং মিস্টার শার্প স্যার আশুতোষ ও তার প্রিয় বিজ্ঞান কলেজের বিরুদ্ধে দণ্ডায়মান হইলেন। ইহা উল্লেখযোগ্য যে লর্ড হান্ডিজ প্রথমে বিজ্ঞান কলেজের পক্ষপাতী ছিলেন। তারকনাথ পালিতের মহৎ দানের জন্য তাহাকে স্যার উপাধিও দেওয়া হইয়াছিল। কিন্তু যেরূপেই হোক, মিস্টার শার্প লর্ড হান্ডিজের উপর প্রভাব বিস্তার করিলেন এবং লর্ড হান্ডিজের মতের পরিবর্তন হইল। সেই সময়ে ইহাও শোনা গিয়াছিল যে বিজ্ঞান কলেজের দান শর্তের একটি ধারা পড়িয়া লর্ড হান্ডিজ ভ্রুকুঞ্চিত করিয়াছিলেন। ধারাটি এই: ভারতবাসী ব্যতীত কেহ অধ্যাপকের পদ পাইবে না। 1915 সালের মার্চ মাসে লর্ড হান্ডিজ কলিকাতায় আসিলে টাউন হলে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন সভা হইল। লর্ড হান্ডিজ কনভোকেশনে যে বক্তৃতা দেন তাহাতে তিনি এমন ভাব প্রদর্শন করেন যেন বিজ্ঞান কলেজের জন্য যে প্রাসাদোপম গৃহ নির্মিত হইয়াছে তার কথা তিনি কিছুই জানেন না। যে রকমই হোক, ভারত গভর্নমেন্টের মতিগতি পরিবর্তিত হইয়াছিল এবং বিজ্ঞানের জন্য গভর্নমেন্টের নিকট হইতে সাহায্য পাইবার কোনো আশা ছিল না। লর্ড হান্ডিজের আমলে অ্যাসেম্বলিতে গোখেল তাহার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বিল উপস্থিত করেন, কিন্তু শিক্ষা সচিব স্যার হারকোর্ট বাটলার অর্থাভাবের অজুহাতে উহার বিরোধিতা করেন এবং বিলটি অগ্রাহ্য হয়। এই ব্যাপারে আমাদের শাসকদের উদার উদ্দেশ্য সম্বন্ধে স্বভাবতই সন্দেহ জন্মে। গোখেল তাহার শেষ জীবনে এই বিলের জন্য অক্লান্ত পরিশ্রম করিয়াছিলেন।
তাহার উদ্দেশ্য ব্যর্থ হওয়াতে একরকম ভগ্ন হৃদয় লইয়াই তাহার মৃত্যু হয়। ভারত গভর্নমেন্ট যে রাজনৈতিক প্রভাব পড়িয়াই বিজ্ঞান কলেজে সাহায্য দান করেন নাই, তাহার প্রমাণ দক্ষিণ ভারত ও পশ্চিম ভারতে দুইটি প্রতিষ্ঠানের প্রতি গভর্নমেন্টের অতিরিক্ত উদারতা হইতেই বোঝা যায়। ইহার কারণ নির্ণয় করিবার জন্য বেশি দূর যাইতে হইবে না। এই দুইটি প্রতিষ্ঠানই ব্রিটিশ অধ্যাপককে পূর্ণ এবং তাহাদের দ্বারাই উহা নিয়ন্ত্রিত ও পরিচালিত হইয়া থাকে। ভারতীয়রা ওখানে আছেন বটে, কিন্তু নিম্নতর কাজে ও তাহাদের বেতন অতি সামান্য। ব্যাঙ্গালোরের প্রতিষ্ঠানটির মূলধন প্রায় 1 কোটি টাকা এবং উহার বার্ষিক আয় প্রায় 6 লক্ষ টাকা। তন্মধ্যে গভর্নমেন্ট বার্ষিক 1.5 লক্ষ টাকা বৃত্তি দিয়া থাকেন, কিন্তু এই প্রতিষ্ঠানটি সাফল্য লাভ করে নাই এবং যেভাবে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হইতেছে দেশের জনমত তাহার বিরোধী। এতদ্বারা ইহাও প্রমাণিত হয় যে বড় বড় পদগুলি ইউরোপীয়দের দ্বারা পূর্ণ করিলেই কোনো প্রতিষ্ঠান সাফল্য লাভ করিতে পারে না। অধ্যাপক মেঘনাথ সাহা ব্যাঙ্গালোর ইনস্টিটিউট অফ সায়েন্সের পঞ্চবার্ষিক রিভিউ কমিটির সদস্য হিসাবে উহার কার্যাবলী পরিদর্শনের বিশেষ সুযোগ পাইয়াছিলেন। সমস্ত অবস্থা বিবেচনা করিয়া তিনি লিখিয়াছেন, পরলোকগত মিস্টার টাটা এবং দেওয়ান স্যার শেষাদ্রি যে উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি স্থাপিত করিয়াছিলেন তাহা সফল হয় নাই। তার অনেক কারণ আছে, কিন্তু প্রধান কারণ শিল্প বাণিজ্য কলকারখানার সংস্রব হইতে দূরে ব্যাঙ্গালোরের মতো শহরে ইহার অবস্থান। এই প্রতিষ্ঠানটি ব্যাঙ্গালোরে না হইয়া কোনো শিল্প বাণিজ্য প্রধান শহরের নিকট প্রতিষ্ঠিত হওয়া উচিত ছিল, কেননা তাহা হইলেই প্রতিষ্ঠানের সদস্য ও কর্মীগণের আবিষ্কৃত তত্ত্বসমূহ কার্যে পরিণত হইবার সুযোগ হইত। কিন্তু আমি জানি বর্তমানে যেসব যুবক এখানে শিক্ষা লাভ করে তারা কলিকাতা বা বোম্বাই শহরে কাজের চেষ্টায় যাইতে বাধ্য হয়। দ্বিতীয় কারণ এই যে, যদিও প্রতিষ্ঠানের বর্তমান ও অতীত ডিরেক্টরগণকে এবং বিভাগীয় কর্তাদিগকে আশাতীত বেতন দেওয়া হইয়াছে এবং হইতেছে, তথাপি যাহাদের যোগ্যতার উপর নির্ভর করা যাইতে পারে অথবা যাহারা ইনস্টিটিউটের কার্যে প্রাণ সঞ্চার করিতে পারেন, 2-1 জন ছাড়া এমন লোককে প্রতিষ্ঠানের কাজে পাওয়া যায় নাই। কেবলমাত্র প্রতিষ্ঠানের কার্য পরিচালনার জন্য ডিরেক্টরকে এত অতিরিক্ত বেতন দেওয়া কোনোক্রমেই সঙ্গত নহে। তৃতীয়ত, যেভাবে এই ইনস্টিটিউটের কাজ লোক নিযুক্ত করা হয় তাহাও ইহার ব্যর্থতার একটি কারণ। এই প্রণালীতে যথেষ্ট গলদ আছে এবং সহকারী অধ্যাপকগণকে অত্যন্ত কম বেতন দেওয়া হয়। আমি তুলনামূলক একটি দৃষ্টান্তে এবং কতগুলি তথ্যের উল্লেখ করিয়া এই কথা বুঝাইতে চেষ্টা করিব। লন্ডনের নিকটবর্তী টেডিংটনে অবস্থিত ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির কথাই ধরা যাক। গ্রেট ব্রিটেনের মধ্যে ইহা একটি সুবৃহৎ এবং বিখ্যাত বৈজ্ঞানিক প্রতিষ্ঠান। ইহার ডিরেক্টরের বেতন বার্ষিক 1200 পাউন্ড এবং অধিকাংশ সহকারী অধ্যাপকের বেতন বার্ষিক 240 পাউন্ড। অর্থাৎ ডিরেক্টর এবং সহকারীগণের বেতনের অনুপাত ধরিলে 1:5 দাঁড়ায়। কিন্তু ব্যাঙ্গালোরের ডিরেক্টরের বেতন মাসিক 35,000 টাকা, অর্থাৎ বিলাতি হিসাবে বার্ষিক প্রায় 4,000 পাউন্ড, এবং তার সহকারীগণ বা গবেষকগণ মাসিক বেতন পান 150 টাকা, অর্থাৎ বার্ষিক প্রায় 120 পাউন্ড। সুতরাং এক্ষেত্রে ডিরেক্টর ও তার সহকারীগণের বেতনের অনুপাত হয় 1:30, যেখানে একজন পাচ্ছেন, এই সহকারীরা পাচ্ছেন 1 টাকা, সেখানে ডিরেক্টরগণ পাচ্ছেন 30 টাকা। এই অনুপাতে বেতন দেওয়া হচ্ছে। দেখা যাইতেছে প্রতিষ্ঠানের আয়ের অধিকাংশ ডিরেক্টর এবং অধ্যাপকগণের বেতনেই ব্যয় হয়। গবেষণাকারী তরুণ কর্মীদের জন্য প্রায় কিছুই অবশিষ্ট থাকে না। আমার মনে হয় এই প্রতিষ্ঠানে আরও বেশি গবেষণাকারী কর্মী থাকার দরকার এবং তাহাদিগকে এখনকার চেয়ে বেশি বেতন বা বৃত্তি দেওয়া প্রয়োজন। তাহলে তাহারা একনিষ্ঠভাবে তাহাদের কাজ করিতে পারেন। উচ্চতর পদগুলির বেতন হ্রাস করিয়া ভারতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বেতনের সমান করা উচিত।
স্যার সিভি রামন পোপ কমিটির সদস্য ছিলেন। তিনি ইনস্টিটিউটের কাউন্সিলরেরও সদস্য। তিনি ইনস্টিটিউটের কার্যপ্রণালীর অধিকতর তীব্র ভাষায় নিন্দা করিয়াছেন। ব্যাঙ্গালোরের ইনস্টিটিউট অফ সায়েন্স তথা দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের জন্য যে বিপুল অর্থ ব্যয় করা হইতেছে, তদনুপাতে ওইগুলির দ্বারা কোনো কাজই হয় নাই। এই দুইটি প্রতিষ্ঠানের ব্যর্থতা আমাদের ব্যবস্থাপক সভার সদস্যগণকে নিশ্চয়ই ভবিষ্যতের জন্য সতর্ক করিয়া দিবে। বোম্বাইয়ের রয়্যাল ইনস্টিটিউট অফ সায়েন্সও শহরবাসীগণের দানের দ্বারা প্রতিষ্ঠিত হইয়াছিল। গভর্নমেন্ট এই প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট অর্থ সাহায্য করেন। সাধারণ দানের পরিমাণ 24.75 লক্ষ টাকা এবং গভর্নমেন্টের সাহায্য 5 লক্ষ টাকা। 22 লক্ষ টাকা মূলধন রূপে ব্যয় হয় এবং 1 লক্ষ টাকা ছাত্রবৃত্তির জন্য পৃথক করিয়া দেওয়া হয়। এই সমস্ত বাদ দিয়া সরকারের নিকট 6.75 লক্ষ টাকা গচ্ছিত আছে। শতকরা 3.5 টাকা হারে ওয়ার সুদ বার্ষিক 25,000 টাকা। প্রতিষ্ঠানের বার্ষিক আয় 1.5 লক্ষ টাকা। সুতরাং প্রাদেশিক গভর্নমেন্ট প্রতিষ্ঠানের জন্য বার্ষিক 1.25 লক্ষ টাকা দিয়া থাকেন। সুতরাং ইহার জন্য গভর্নমেন্ট 5 লক্ষ টাকা মূলধন যোগাইয়াছেন এবং যথেষ্ট পরিমাণে বার্ষিক সাহায্যও করিতেছেন। ইহার তুলনায় কলিকাতা বিজ্ঞান কলেজের প্রতি গভর্নমেন্টের ব্যবহার অত্যন্ত কার্পণ্য সূচক। বোম্বাইয়ের শিক্ষিত সমাজ কিন্তু উক্ত রয়্যাল ইনস্টিটিউটকে ব্যর্থ মনে করেন। সম্প্রতি বোম্বাই বিশ্ববিদ্যালয়ের সিনেটে এ সম্বন্ধে যে আলোচনা হইয়াছে তাতেই উহার পরিচয় পাওয়া যায়। ডাক্তার ভিগাসের প্রস্তাব এবং তাহার উপর মিস্টার গোখেলের সংশোধন প্রস্তাব সম্পর্কে আলোচনায় যেসব তথ্য প্রকাশ পায় তাহা উপেক্ষণীয় নহে। রয়্যাল ইনস্টিটিউট অফ সায়েন্সের উপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ক্ষমতা এত কম যে ইনস্টিটিউটের পরিচালকগণকে স্বেচ্ছাচারী বলিলেও অত্যুক্তি হয় না। দেশবাসী এই ইনস্টিটিউটের কার্যাবলী সম্পর্কে যে নৈরাশ্যের ভাব পোষণ করে, গভর্নমেন্টের তাহার প্রতি লক্ষ্য নাই। যারা এই প্রতিষ্ঠানটি স্থাপিত করিয়াছিলেন তাদের নিশ্চয়ই এইরূপ অভিপ্রায় ছিল না যে প্রতিষ্ঠানটি একটি সেকেন্ড গ্রেড কলেজে পরিণত হইবে। বোম্বে ক্রনিকল, 25 আগস্ট 1930। প্রতিষ্ঠানটিতে শুধু সেকেন্ড গ্রেড কলেজের কাজ হয় একথা বলা অবশ্য ঠিক নয়। কিয়ৎ পরিমাণে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষাও ইহাতে হইয়া থাকে, কিন্তু ইহার বিরুদ্ধে যে তীব্র সমালোচনা হইয়াছে তা মোটের উপর ন্যায়সঙ্গত। একথা বলা হইতেছে না যে ভারতীয়রা ইউরোপীয়দের চেয়ে বুদ্ধি ও মেধায় শ্রেষ্ঠ। ব্যর্থতার কারণ অন্যদিক অন্বেষণ করিতে হইবে। পরলোকগত মিস্টার জি.কে. গোখেল বলিতেন, তৃতীয় শ্রেণীর ইউরোপীয় এবং প্রথম শ্রেণীর ভারতীয়দের সঙ্গে প্রতিযোগিতা হইয়া থাকে। গভর্নমেন্ট বিজ্ঞান কলেজকে কেন প্রীতির চোখে দেখেন না, এমনকি অপ্রসন্ন দৃষ্টিতেই দেখিয়া থাকেন, তার একটি কারণ এই যে প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে ভারতবাসীদের দ্বারাই প্রতিষ্ঠিত। ইহা গভর্নমেন্টের কার্যনীতির সঙ্গে মিলে না। তাদের ধারণা এই যে এদেশের জন্য যাহা কিছু ভালো তা সমস্তই মা বাপরূপী আমলাতন্ত্র গভর্নমেন্টের দয়াতেই হইবে। আশুতোষকে এই রূপে নিজের চেষ্টার উপরেই সম্পূর্ণরূপে নির্ভর করিতে হইল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি বাবদ প্রাপ্ত টাকা হইতে যাহা কিছু সামান্য বাঁচানো যাইত তাহা বিজ্ঞান কলেজের ল্যাবরেটরি যন্ত্রপাতি ইত্যাদির জন্য দেয়া হইত। পালিত এবং ঘোষ বৃত্তির বাবদ উদ্বৃত্ত অর্থ কিয়ৎ পরিমাণে এই কার্যে ব্যয় করিতে হইতেছিল। এই সমস্ত উপায়ে লব্ধ মোট 24 লক্ষ টাকা বিজ্ঞান কলেজের জন্য ব্যয় হইয়াছে। বিজ্ঞান কলেজের বাকি ইতিহাসটুকু আমরা পরবর্তী ভিডিওতে পড়ব। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার।